মাসাওকি খাতাওরা, হুমায়ুন আহমেদ। মধ্যবিত্তদের জীবনে উত্তেজনা সৃষ্টির মতো ঘটনা বড় একটা ঘটে না। তাদের জীবনযাত্রা খাওয়া, ঘুমানো এবং টিভি দেখার মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ। কিন্তু আমার ছোট ভাইয়ের বাসায় ব্যতিক্রম হলো। তাদের বাসায় উত্তেজনা সৃষ্টির মতো একটা ঘটনা ঘটার উপক্রম হলো। শুনলাম এক জাপানি যুবক নাকি তার বাসায় 1 মাস থাকবে। জাপান বাংলাদেশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের সে একজন কর্মী। বাংলাদেশের গ্রামে 2 বছর কাটাবে। তবে পোস্টিং হওয়ার আগে বাংলাদেশের কোনো এক মধ্যবিত্ত পরিবারের সঙ্গে তাকে 1 মাস কাটাতে হবে, যাতে সে আমাদের রীতিনীতি, আচার আচরণ সম্পর্কে প্রাথমিক ধারণা পায়। জাপানি যুবকের জন্য আমার ছোট ভাইয়ের পল্লবীর বাসায় দোতলায় একটা ঘর খালি করা হলো। জানালায় নতুন পর্দা দেওয়া হলো, বিছানায় নতুন চাদর, টেবিলে ফুলদানিতে গোলাপ, বাথরুমে টয়লেট পেপার। বিদেশি অতিথি, আদর যত্নের যেন ত্রুটি না হয়। এই অতিথি অন্য সব অতিথির মতো নয়, সে হচ্ছে পেইং গেস্ট। যে কদিন থাকবে সে কদিনের জন্য টাকা দেবে। পেইং গেস্ট হলো তার মূল কাজ আমাদের জীবনযাত্রা লক্ষ্য করা, আমাদের কালচার সম্পর্কে ধারণা নেওয়া। যেহেতু বাঙালি সংস্কৃতি সম্পর্কে সে ধারণা নেবে, কাজেই আমাদের সচেতন থাকতে হবে কোনো ভুল ধারণা যেন সে না পায়। তার সন্ধেবেলা আসার কথা। বাসার সবাই বিকেল থেকে সেজেগুজে অপেক্ষা করতে লাগলো। বাচ্চাদের উৎসাহই সবচেয়ে বেশি। তারা কথাবার্তা কিভাবে বলবে তাই নিয়ে মহাচিন্তিত। দোকান থেকে কুৎসিত আকারের বিশাল সাইজের মিষ্টি আনা হয়েছে, যাতে বিদেশি অতিথিকে মিষ্টির আয়তন দেখিয়ে ভরকে দেওয়া যায়। অতিথি এলো সন্ধেবেলা, পায়ে বুট জুতো, পরনে চকচকে সবুজ লুঙ্গি, গায়ে ফতুয়া। আমরা তাকে ভরকাতে চেয়েছিলাম, বিচিত্র পোশাক দিয়ে শুরুতে সে আমাদের ভরকে দিল। অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে মাথা নুইয়ে বো করল, একবার না কয়েকবার। তারপর হাসি মুখে পরিষ্কার বাংলায় বলল, আমার নাম মাসাওকি খাতাওরা, আশা করি আপনারা ভালো আছেন, শুভ সন্ধ্যা। আমরা তার পোশাক দেখে মুগ্ধ, তার দুধে আলতা গায়ের রং দেখে মুগ্ধ, তার পরিষ্কার বাংলা শুনে মুগ্ধ। জানলাম প্রয়োজনীয় বাংলা সে জাপান থেকেই শিখে এসেছে। হাসি খুশি ধরনের নিতান্তই অল্প বয়স্ক একটি ছেলে। শুনেছি জাতি হিসেবে জাপানিরা খুব বুদ্ধিমান, একে খানিকটা বেকুব ধরনের মনে হলো। সে প্রথম দিনেই তার বেকুবের অনেকগুলো প্রমাণ দেখালো। বিশাল আয়তনের 7টি মিষ্টি খেয়ে বলল, মিষ্টি জাতীয় খাবার আমি পছন্দ করি না। অনেক বাচ্চা কাচ্চা তার জন্য অপেক্ষা করছে দেখে সে বাচ্চাদের আনন্দ দেওয়া অবশ্য কর্তব্যের মধ্যে ধরে নিয়ে ডিগবাজি, পা উপরে মাথা নিচে দিয়ে দাঁড়ানো জাতীয় কিছু খেলা দেখালো এবং একসময় হুড়মুড় করে পড়ে গিয়ে একটা চায়ের কাপ ভেঙে ফেলে ভাঙা টুকরোগুলোর দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে রইল। একটা ময়লা 100 টাকার নোট মার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দয়া করে কাপের দামটা এখান থেকে রাখুন, কাপ ভাঙায় আমি বিশেষ দুঃখী হয়েছি। 7 দিনের মাথায় সে ঘরের লোক হয়ে গেল। রান্নাঘরে ঘুরঘুর করে, কাঁচামরিচ ছাড়া ভাত খেতে পারে না। আমার মা অবলীলায় তাকে বলেন, দোকান থেকে আধা কেজি লবণ এনে দাও তো। সে ছুটে যায় লবণ আনতে, মশারি টানানোর জন্য পেরেক পুঁতে দেয়। একদিন দেখা গেল ঝাড়ু হাতে প্রবল উৎসাহে ঘর ঝাড় দিচ্ছে। ভিক্ষুক দরজা ধাক্কা দিলে বলছে, মাফ করো। বাসার পাশে এক ধোপার দোকানে তাকে দীর্ঘ সময় কাটাতে দেখা গেল। জানা গেল ধোপাকে সে 100 টাকা দিয়েছে, যার বিনিময়ে ধোপা তাকে তার 2-in-1টি ব্যবহার করতে দেয়। সে সেখানে জাপান থেকে নিয়ে আসা ক্যাসেটে জাপানি গান শোনে। তাকে বলা হলো যে বাসাতেই ক্যাসেট প্লেয়ার আছে, সে ইচ্ছে করলে তা ব্যবহার করতে পারে। তার জবাবে সে বলল, এই বাসায় সে জাপানি ক্যাসেট বাজাতে চায় না, সে বাঙালি কালচার শিখতে চায়। আমাদের সঙ্গে থেকে সে যেসব কালচার শিখলো তা বাঙালি কালচারে পড়ে না, পারিবারিক কালচার হিসেবে চালানো যায়। কিছু নমুনা দেওয়া যাক। 1. ঘুমোতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই, যার যখন ইচ্ছা ঘুমোতে যেতে পারে। কেউ রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আবার অনেকে রাত 3টা পর্যন্ত জেগে থাকে। কেউ কেউ ওঠে সূর্য ওঠার আগে এবং প্রার্থনা করে, আমার মা। কেউ সকাল 11টায় অনেক কষ্টে বিছানা থেকে নামে, আমার কনিষ্ঠ ভ্রাতা। 1 কাপ চা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। 2. দেশের বাড়ি থেকে প্রচুর মেহমান আসে, তখন ঘরের মেঝেতে নানা ধরনের বিছানা করা হয়। 3. রবীন্দ্রসঙ্গীত, হিন্দি এবং ইংরেজি এই 3 ধরনের গান সারাক্ষণ ক্যাসেটে বাজতে থাকে, যদিও কাউকে দেখে মনে হয় না সে গান শুনছে। মাসাওকিকে দেখে আমরাও জাপানিদের সম্পর্কে কিছু কিছু ধারণা করলাম। যেমন ক,
জাপানি সম্পর্কে প্রচলিত ধারণা ঠিক না, তারা খানিকটা বেকুব ধরনের হয়। উদাহরণ, একবার বাসায় একটা মিলাদ হলো, মাসাওকি সেখানে উপস্থিত। পাত্রে করে আতর ভেজানো তুলা দেওয়া হয়েছে, সবাই তুলা থেকে আঙুলে খানিকটা আতর মাখিয়ে নাকে দিচ্ছে। তুলার পাত্র মাসাওকির সামনে আসতেই সে পুরো তুলার টুকরো তুলে কপ করে গিলে ফেলে হাঁসের মতো গলা টেনে টেনে কাশতে লাগলো। খ, জাপানিরা খাদ্যের ব্যাপারে গোপালের মতো সুবোধ বালক। তাদের যা দেওয়া হয় সবই খায়, তবে তারা নুডলস খায় না। সবচেয়ে বেশি পছন্দ করে আলু ভর্তা এবং তিরিকিরি তরকারি। গ, এদের লজ্জা শরম একটু কম, লুঙ্গি পরে থাকে, ফট করে লুঙ্গি খুলে যায়। তারা তাতে মোটেও বিব্রত হয় না, শুধু ইয়ে ইয়ে জাতীয় শব্দ করে। ঘ, জাপানিরা খুব রংচঙে আন্ডারওয়্যার পরে। মাসাওকির লুঙ্গি প্রায় খুলে যাওয়ায় তার বিচিত্র রঙের আন্ডারওয়্যার দেখার সৌভাগ্য আমাদের সবারই হয়েছে। মাসাওকিকে নিয়ে সবচেয়ে সমস্যায় পড়লেন আমার মা। গ্রামে তার যত আত্মীয় স্বজন আছে তারা সবাই জাপানি দেখার অজুহাতে একবার করে ঢাকায় ঘুরে গেল। নিতান্ত অসময়ে 6-7 জন এসে উপস্থিত হয়। তাদের মুখ ভর্তি হাসি, তারা খুশি খুশি গলায় বলে, জাপানি দেখতে আসছি। তাদের সেই দেখা 3-4 দিনেও শেষ হয় না। তারা জাপানি দেখার সাথে সাথে চিড়িয়াখানা দেখে, ঢাকা শহর দেখে, বলাকা সিনেমা হলে সিনেমাও দেখে। দেশে ফিরে যাওয়ার সময় বলে, জাপানি দেখা বড় ভালো লাগলো, অতদিন খালি জাপানি জিনিস দেখছি, এখন আল্লাহ পাক জাপানি আদম দেখাইল। এরা সব ভালো, তবে বাংলা ভাষায় একটু দুর্বল। তারা দেশে ফিরে অন্যদের খবর দেয়, অন্যরা তখন কাপড় চোপড় গুছিয়ে ঢাকা রওনা হয়। 1 মাস পার হয়ে যাওয়ার পর মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মাসাওকি বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় দৃশ্য যথেষ্ট ইন্টারেস্টিং হলো। মাসাওকি হড়বড় করে জাপানি ভাষায় একগাদা কথা বলল। মনে হলো তার মধ্যে গভীর আবেগের সঞ্চার হয়েছে, কারণ কথা বলতে বলতে তার গলা ধরে আসছিল। আমরা যে তার জাপানি ভাষায় এক বর্ণও বুঝতে পারছি না তা তাকে বুঝতে দিলাম না। আমরা সবাই খুব মাথা নাড়তে লাগলাম। মার বাসায় কাজের মেয়ে দুজনের একজন গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মশা ভাইজান যাইতেছে। মাসাওকি বাসার বাচ্চা কাচ্চা এবং কাজের মানুষদের কাছে মশা ভাই হিসেবে পরিচিত। মাসাওকির বিদায়ের 6 মাস পরের কথা। কোরবানির ঈদের ছুটিতে আমরা সবাই পল্লবীতে মার বাড়িতে জড়ো হয়েছি। এই ঈদ সবাই মিলে মার সঙ্গে করি, দীর্ঘদিনের নিয়ম। ঈদের 2 দিন আগে সুটকেস হাতে নিয়ে মাসাওকি উপস্থিত। 2টো 100 টাকার নোট বের করে মার কাছে গিয়ে সে যা বলল তা হচ্ছে তাকে 3 দিনের ছুটি দিয়েছে, সে আমাদের সঙ্গে থাকতে এসেছে, 200 টাকা সে দিচ্ছে খরচ হিসেবে। মা বললেন, তুমি আমাদের এত বড় একটা উৎসবের সময় থাকতে এসেছো, আমি খুব খুশি হয়েছি, তুমি থাকো, টাকা লাগবে না, এরপর যতবার ছুটি কাটাতে ইচ্ছে করবে চলে আসবে, তবে তোমার থাকতে অসুবিধা হবে, আমার সব ছেলেমেয়েরা চলে এসেছে, বাসা ছোট, আমার অসুবিধা হবে না, আমি চেয়ারে নিদ্রা করব। বলেই সে দেরি করলো না, বসার সোফায় তার বিছানা পেতে ফেললো। ঈদ উপলক্ষে তাকে পায়জামা পাঞ্জাবি উপহার দেওয়া হলো। সে নিজে গিয়ে একটা টুপি কিনে আনলো। ঈদ উৎসবের নিয়মকানুন নিয়েও তাকে খুব চিন্তিত মনে হলো। সে কোনো নিয়ম বাদ দিতে চায় না। গরু কেনার ব্যাপারেও তার খুব আগ্রহ দেখা গেল। সে ঘোষণা করলো গরু কেনার সময় সে সঙ্গে যেতে চায় এবং গরুর গোশতের একটা জাপানি প্রিপারেশন আমাদের রেঁধে খাওয়াতে চায়। আমরা তাকে নিয়েই গরু কিনলাম। গরুর দড়ি ধরে হাঁটিয়ে গরু বাসায় নিয়ে আসার পবিত্র দায়িত্ব তার হাতে পড়ল। সে এক বিচিত্র দৃশ্য। এক জাপানি কোরবানির গরুর দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যেই দেখছে সেই থমকে দাঁড়াচ্ছে, বুঝতে পারছে না এই জাপানি সাহেবকে গরুর দাম জিজ্ঞেস করা ঠিক কিনা। যেহেতু কোরবানির গরুর দাম জিজ্ঞেস করা পবিত্র দায়িত্বের একটি, কাজেই কেউ কেউ ভয়ে ভয়ে এবং খানিকটা অস্বস্তির সঙ্গে জিজ্ঞেস করছে, গরুর দাম কত? জাপানি তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ছে, বো করছে, তারপর গম্ভীর গলায় বলছে, ইহা কোরবানির গরু হয়, ইহার দাম 8,000 টাকা। গরুর দাম যতই বলা হোক প্রশ্নকর্তাকে বলতে হবে সস্তা হয়েছে, খুব সস্তা, খুব জিতেছেন। প্রশ্নকর্তা নিয়ম মাফিক 8,000 টাকা দাম শুনে বলেন, সস্তা হয়েছে। মাসাওকি বলে, অবশ্যই সস্তা হয়েছে, 12,000 চেয়েছিল, আমরা মুলামুলি করেছি। মুলামুলি শব্দটি সে সম্প্রতি শুনেছে। গাবতলী থেকে পল্লবী অনেকখানি রাস্তা। সারা পথে মাসাওকি গরুর দাম বলতে বলতে এলো। বোঝাই যাচ্ছে এই কাজটায় সে প্রচুর আনন্দ পাচ্ছে।
বাসায় পৌঁছে সে গরুকে পানি খাওয়ালো, গা ডলে দিল, পানি দিয়ে গোসল দিয়ে দিল। আমার মা বললেন, মাসাওকি নিশ্চয়ই কোনো চাষি পরিবার থেকে এসেছে। চাষি পরিবারের ছেলে বলেই গরুর প্রতি এত যত্ন। যত্নটা আমার কাছেও বাড়াবাড়ি মনে হলো। সন্ধ্যাবেলা গেল, সে কলা কিনে এনেছে, গরুকে কলা খাওয়াচ্ছে। মাথা আঁচড়ানোর চিরুনি দিয়ে গরুর গলকম্বল আছড়ে দিচ্ছে। যথাসময়ে কোরবানি হয়ে গেল, মাংস রান্না হলো, সবাই খেতে বসেছে। মাসাওকির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে রাস্তা থেকে ধরে আনা হলো। জানা গেল সে রাস্তার পাশে খুব মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়েছিল। মন খারাপের কী কারণ জিজ্ঞেস করলাম, সে জবাব দিল না। বিদেশি অতিথি হিসেবে বিশাল মাংসের বাটি এগিয়ে দেওয়া হলো তার সামনে। সে ক্ষীণ গলায় বলল, গরুটাকে অনেক দূর থেকে হাঁটিয়ে আনার জন্য গরুটার উপর তার মায়া পড়ে গেছে। এই গরুর গোশত সে খেতে পারবে না। গোশত না খাওয়ার এই অপরাধ আমরা যেন ক্ষমা করে দিই। সে শুধু পোলাও খাবে, তার কোনো অসুবিধা হবে না। আমরা সবাই অবাক হয়ে মাসাউকির দিকে তাকালাম। ঈদের পরে সে 2 দিন রইল। ঘরে এত মাংস, সে একটা টুকরাও মুখে দিল না। দূর দেশের বোকাশোকা একটা ছেলে আমাদের সবার মর্মমূলে বড় ধরনের একটা নাড়া দিয়ে গেল। এর প্রয়োজন ছিল।